Bismillahirrahmanirrahim. Hello learners and viewers. Welcome to my online class. যারা এই মুহূর্তে মোবাইল সেটে অথবা ল্যাপটপের সামনে বসে আছো সকলকে শুভেচ্ছা জানিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আজকে শুরু করছি। সিনট্যাক্স নিয়ে আমি আজ ধারাবাহিক 3 দিন আলোচনা করার কথা, তার থেকে একদিন অতিবাহিত হয়েছে। আজকে আমার দ্বিতীয় পার্ট সিনট্যাক্সের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করব। At first, learner, you have to know what is the arrangement. Arrangement is the process where different parts of speech or word is positioned. কোথায় কিভাবে পার্টস অফ স্পিচগুলো কোথায় কোথায় কিভাবে বসে সেই প্রক্রিয়াটা আমরা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বর্ণনা করব। আর সিনট্যাক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অ্যারেঞ্জমেন্ট। আর অ্যারেঞ্জমেন্ট হলো বিভিন্ন পার্টস অফ স্পিচ বিভিন্ন জায়গায় কোন কোন ক্ষেত্রে কোথায় বসে এবং কেন বসে সেই বিষয়গুলো নিয়ে অ্যারেঞ্জমেন্ট আলোচনা করে। লার্নার্স এন্ড ভিউয়ার্স, লেটস সি দ্য বোর্ড how to arrangement the parts of speech or word. That is the arrangement. Arrangement বলে দেয় সেন্টেন্সে নাউন প্রোনাউন সাবজেক্ট হিসাবে কোথায় বসে, নাউন প্রোনাউন অবজেক্ট হিসাবে কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, প্রিপজিশন কোথায় বসে, এই সবগুলো এই অ্যারেঞ্জমেন্টগুলো বলে দেয়। সুতরাং আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচিত হচ্ছে। সুতরাং তোমরা সবাই খাতা কলম যার যেখানে আছো নিয়ে বসে পড়ো এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমরা কমেন্টস করবে, আমি সবগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট we have to make a sentence, we need a subject. সুতরাং আজকে এই সাবজেক্টের বিষয় নিয়ে আমি কথা বলবো। আসলে সাবজেক্ট কোথায় বসে, কিভাবে বসে এবং কেন বসে এই কারণগুলো আমাদের জানা অবশ্যই দরকার। প্রথম কথা হলো সাবজেক্ট। আমরা চলে আসি সাবজেক্টের কথা ভাবলেই তোমাদের স্মরণ রাখতে হবে এটা অবশ্যই নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হইতে হবে, নাউন অথবা নাউনের মতো শব্দ হতে হবে অথবা তার প্রোনাউন হতে হবে, তাহলে সে সাবজেক্ট হইতে পারে। আদারওয়াইজ নট পসিবল। যদি ভার্ব থেকে সাবজেক্ট করতে চাও তাহলে ভার্বকে ইনফিনিটিভ করে নিয়ে সাবজেক্ট করতে হবে, নাইলে জিরেন্ট করে নিয়ে সাবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় বসে? ফার্স্ট প্রশ্ন, পজিশন অফ সাবজেক্ট। আমি একটু দেখি। Position of subject. Learners, look at this. At first we have to know subject use before the finite verb. অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্বের পূর্বে বসে। যেমন দেখো রহিম, এ নাউন, এটা সাবজেক্ট, তার সাথে একটা ভার্ব দিব ফাইনাইট ভার্ব, ইট রাইস। তাইলে ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব সেন্টেন্সের অর্থ পূর্ণ করতে পারে, মিনিং পূর্ণ করতে পারে, সেটা হলো ফাইনাইট ভার্ব। সুতরাং ফাইনাইট ভার্ব যদি এটা হয় তাহলে তার সাবজেক্ট ছিল রহিম। তাইলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট ব্যবহার হয়। এটা যদি ইন্টারোগেটিভ হতো, ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্বের 2 নম্বর হলো অক্সিলারি ভার্বের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা লিখি একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে AUXILIARY অক্সিলারি ভার্বের
পরে সাবজেক্ট বসে। সাবজেক্ট বসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্বের পূর্বে বসে সাবজেক্ট, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেটা ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি, তারপরে কি সাবজেক্ট থাকে, কিন্তু সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের ভার্ব আগে চলে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্বের পূর্বে রহিম ছিল, রহিম একটা সাবজেক্ট। এরকম ইন্টারোগেটিভকে যদি আমরা করতাম তাহলে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট যাবে, যেমন ডাজ রহিম eat রাইস, রহিম কি ভাত খায়। এখন লক্ষ্য করো যে এইটা সাবজেক্ট রহিমের পূর্বে আসছে। তাহলে আমরা বুঝলাম যে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, আর অক্সিলারি ভার্বের ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বসে। এখন যদি এই সেন্টেন্সটাকে আমরা অপারেটিভ ফর্মে চলে যাই, তাহলে অপারেটিভ সেন্টেন্সে আবার মে ভার্বের পরে সাবজেক্ট বসে। অপারেটিভে 3 নম্বর কথা, অপারেটিভ সেন্টেন্সে মে এর পর সাবজেক্ট বসে। I think learner can understand. মে অথবা আরেকটা কথা আমরা লিখতে পারি, অ্যাডভার্বের পরে সাবজেক্ট বসতে পারে। অ্যাডভার্ব ADVERB, অপারেটিভ অ্যাডভার্বের পরে সাবজেক্ট। I think learner can understand. আমরা প্রথম 1 নম্বরে বলেছি ফাইনাইট ভার্বের পূর্বে, ইন্টারোগেটিভ বলছি অক্সিলারি ভার্বের পরে, আর অপারেটিভে বলেছি মে পরে অথবা অ্যাডভার্বের পরে সাবজেক্ট বসে। মেয়ের পরে অথবা অ্যাডভার্বের পরে সাবজেক্ট বসে। এখন আমরা একটু মুছে দিয়ে তোমরা লিখে ফেলো। যখন আমি লিখি, লেখার সাথে সাথে লিখবা, এবং বর্ণনা করার সময় you have to follow my lecture clearly. সকলকে আমি মনে করি তোমরা যদি শুনতে পাও, শোনার সাথে সাথে লেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে all learners can able to learn this critical grammar easily. So learners, let's see, আমরা 4টা পয়েন্ট পাইলাম, 3টা পয়েন্ট পাইলাম। আমরা 4 পয়েন্টে কোথায় অবজেক্ট বসে, সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুডে ইফ বা দো এর পরে সাবজেক্ট বসে। সাবজাংটিভ লেখো, 4 নম্বর লিখে ফেলো। নাম্বার 4 SUBJUNCTIV, সাবজাংটিভ মুড। মুডে কিসের পরে, ইফ বা দো এর পরে। ইফ বা দো, ইফ বা ওয়েদার দিতে পারি আমরা, ইফ বা দো দিতে পারি, ইফ যদি বা দো, THOUGH দো, এইটার পরে আমরা কি সাবজেক্ট ব্যবহার করতে পারবো। এরপরে সাবজেক্ট। আমরা একটু উদাহরণ দেখতে পারি। লক্ষ্য করো যে আমি যে কথাটা বলছি, সাবজেক্টিভ মুডে ইফ বা দো এর পরে সাবজেক্ট বসে। আমরা একটু দেখি, ইফ I or a child again, আমি যদি আবার শিশু হতাম। এটা একটা মুড, সাবজেক্ট মুড, এই জন্য ইফ এর পরে আমরা এই সাবজেক্টটাকে বসাইছি। সুতরাং লার্নার্স, আই থিঙ্ক তোমরা এই 4টা পয়েন্ট ভালো করে বুঝতে পেরেছো যে সাবজেক্ট মুড হলে তারপরে ইফ বা দো এর পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। এটা তোমাদের সকলকে মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে তোমাদের, কোনো সেন্টেন্স যদি এই শব্দগুলো দিয়ে শুরু হয়, একটু লক্ষ্য করো, সেন্টেন্স যদি 5 নম্বর
টিএনসি সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, তবে সাবজেক্ট ভার্বের পরে যাবে, ভার্বের পরে বসে, I think learners can understand যে যদি হেয়ার এন্ড দেয়ার দিয়ে থাকে তাহলে সাবজেক্ট চলে যাবে কি ভার্বের পরে। যেমন দেখো, দেয়ার lived a cowboy, there lived a cowboy in a village, village, and there lived a cowboy in the village। এখন এই ক্ষেত্রে আমরা বুঝাইতে পারছি যে এই ইন্ট্রোডাক্টরি দিয়ে আসার কারণে আমরা সাবজেক্টটা পাবো কোথায়, কাউবয়কে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দিয়ে দেয়ার বা হেয়ার দিয়ে শুরু হলে আমরা সাবজেক্ট ব্যবহার করব ভার্বের পরে। I think dear learners can understand it। যারা টেবিলে আছো তা তোমরা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, তবে ইঙ্গিতে করতে হবে যাতে তোমাদের সাউন্ড বাইরে না যায় এরকম। সুতরাং কোনো পয়েন্টে থাকলে ইঙ্গিত দিতে হবে। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, I think 5 নম্বর পয়েন্ট, যেটা হেয়ার বা দেয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে সেন্টেন্সে সাবজেক্ট তখন ভার্বের পরে চলে যাবে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা 5 নম্বর ক্ষেত্রে আমরা আসি। 5 নম্বর, 5-এর পরে 6-এ আমরা আসতে পারি। 6 নম্বরে কি বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট সাধারণত এক্সটেনশনের পরে বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট লিখে নাও, XCLAMATOR। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এক্সটেনশনের পরে বসে, EXTENSION, এক্সটেনশনের পরে বসে। I think তোমরা সকলেই যারা উপস্থিত আছো, যারা দূরে আছো, সবাই এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা প্রয়োজনে বারবার রিভিউ করে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। I think তোমরা বুঝতে পারবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত এক্সটেনশনের পরে, এক্সটেনশন মানে বাড়তি অংশ, একটা সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ, সেই অংশের পরেই যা সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে। ওকে learners and viewers, let's the 7 notes here. It's a serially number 5, 6 gelo. আমরা এখন 7 number 7-এ we have to try to understand what is the fact here. Look at this. সেন্টেন্সে জোর দেওয়া হলে খুব ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্সে আমরা 6-7 নম্বর আমরা লিখবো, সেন্টেন্স এ জোর দেওয়া হলে, সাবজেক্ট পরে বসে, SUBJET, সাবজেক্ট সেন্টেন্সের শেষে বসে, সেন্টেন্সের শেষে বসে।
বসে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো যে সেন্টেন্সে যদি জোর দেওয়া হয় সেন্টেন্সে, তাহলে সাবজেক্টকে সেন্টেন্সের শেষে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। সুইট, SWEET, সুইট, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, আর দ্য ইউজ অফ adversity. Sweet are the uses of adversity. Sweet are the use of adversity. I think learners and viewers who are present in front of the mobile phone or laptop, desktop, যারা অনলাইনের সাথে সংযুক্ত আছো, কানেক্টেড উইথ অনলাইন, then you will be able to understand what is the position of a subject. আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সাবজেক্ট কোথায় বসে, কিভাবে বসে। তাহলে আমরা 7টা পয়েন্ট আলোচনা করলাম। 7টা পয়েন্টের মধ্যে আমরা প্রথম পয়েন্ট ছিল ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। দ্বিতীয়টায় বললাম যে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে বললাম যে সাবজেক্টিভ মোডে ইফ দো এর পরে সাবজেক্ট বসে, এক্সক্লেমেটরি এক্সটেনশনের পরে সাবজেক্ট বসে। তারপরে বললাম যে অপারেটিভ সেন্টেন্সে মে এবং অথবা অ্যাডভার্বের পরে সাবজেক্ট বসে। মে অথবা অ্যাডভার্বের ক্ষেত্রে মেয়ের পরে সাবজেক্ট বসে, অ্যাডভার্বের ক্ষেত্রে ভার্বের পরে যে কি বসে, সাবজেক্ট বসে। আর অবশেষে বললাম যে সেন্টেন্সের উপর জোর দেয়, গুরুত্ব প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা বাক্যের শেষে চলে যাবে। যেমন আমরা এখানে লিখলাম সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, দুঃখের পরিণাম মধুর। তাইলে এই বাক্যটাকে জোর দিচ্ছে, যারা দুঃখ করতে পারে তারাই সুখ অনুভব করতে পারে, পরবর্তীতে সুখী হয়। তাহলে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স। যে তোমরা যদি এখন চেষ্টা করো, কষ্ট করে দূর থেকে হোক, কাছ থেকে হোক, ক্লাসটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, এবং পরবর্তীতে যে তোমাদের 100% যে ইংলিশ গ্রামারের সিনট্যাক্সের বিকল্প কোনো কিছু নাই, যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের কোনো ক্লাসে আর সমস্যা হবে না। সে উপরে যতগুলো আমাদের দেশে তথাকথিত যে ইংরেজি পড়ানো হয়, যে ইংরেজিগুলো ব্যবহার হয়, এগুলো সবগুলো তুমি ক্যান solve it easily. So learners and viewers, today I will discuss about position of subject, where subject is situated, positions, where it use, etc. etc. আমরা we can understand. Learner and viewers, এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট এর সাথে একটু যোগ করে দিই, যে তাহলে বুঝলাম যে জোর দিলে পরে বসে সাবজেক্ট। আর আমরা 8 নম্বরে একটা পয়েন্ট দিয়ে দিই, যখন 3টা সাবজেক্ট থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফর্মাল বাক্য হয় তাহলে আমরা সেকেন্ড পারসন আগে নিব, তারপরে থার্ড পারসন নিব, তারপরে ফার্স্ট পারসন নিব। আর যদি দোষ স্বীকার করা হয়, মানে যদি কোনো অপরাধমূলক কাজ করা হয় বা কোনো অন্যায় করা হয়, সেক্ষেত্রে ফার্স্ট পারসন আগে চলে যাবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই থিঙ্ক আমার কথাটাকে ক্লিয়ার করতে পারছো কিনা আমি একটু দেখি। এরকম যদি থাকে ফার্স্ট ফর্মাল ইংলিশে, ফর্মালি যদি বলি তাহলে ফার্স্ট পারসন, এখানে আমরা প্রথম লিখব সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, পারসন, তারপর লিখবো থার্ড পারসন, থার্ড পারসন, তারপর লিখবো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। এইটা লিখবো আমরা ফর্মাল ইংলিশে, যে আমরা কিছু ভালো কিছু করছি তখন এইভাবে লিখবো। আর যদি সেটা ভালোর বিপরীতে হয়ে যায় তাহলে আমরা লিখবো ফার্স্ট পারসন আগে, 1st ফার্স্ট পারসন,
তারপরে লিখবো সেকেন্ড পারসন PRSON পারসন, তারপরে লিখবো থার্ড পারসন থার্ড পারসন PRSON পারসন। I think learner and viewer can understand যে যদি ফর্মাল হয় ফর্মালি করো তাহলে সেকেন্ড পারসনকে আগে দিতে হবে, আর যদি সেটা কোনো অপরাধমূলক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন আগে দিব। যদি বলি তুমি সে আমি, আর এখানে বলবো আমি তুমি সে, অর্থাৎ যদি ফর্মাল বাক্য হয় তাহলে বলবো তুমি সে আমি, আর যদি ইনফর্মাল বাক্য হয়, ফর্মাল না ভদ্রতা বর্জিত বা যেটা অপরাধের পর্যায়ে পড়ে এরকম বাক্য দোষ হয়, দোষ স্বীকার করে, তাহলে আমরা লিখবো ফার্স্ট পারসন আই ইউ হি। আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসনে হি বা কোনো নাম টাম আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট এইভাবে, যে পজিশন অফ সাবজেক্ট আমরা বাক্যে ব্যবহার করব এবং গুরুত্বর ভিত্তিতে আমরা কখন কোথায় ব্যবহার করব আমরা আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা ক্লাসটা প্রয়োজনে রিভিউ করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে এবং বোর্ডের লেখাগুলো থেকে অনুমান করতে পারবে। যদি তোমরা ব্যর্থ হও তাহলে নেক্সট ক্লাসের সুযোগ আছে, আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের একটু সমস্যা আছে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে এটা সলভ দেওয়ার জন্য। সো লার্নার্স ভিউয়ার্স, নো মোর টুডে, সি ইউ লেটার, বাই।